সেই মধুযামিনীর ফুলশয্যা কক্ষে যদি আড়ি পাতা যেত তাহলে দেখা যেত আধো ঘুমে আধো জাগরণে মদিরাময় স্মৃতিশেখর আর সুরভিস্নাত হিমানীর পরস্পর বক্ষলগ্ন হয়ে কি সব অস্ফুট কথা বলছেন। সাহিত্য সম্ভার 2.0 শ্রুতি কাহিনীর জগতে সকলকে স্বাগত। আজকে আবার আপনাদের সামনে পাঠ করতে চলেছি বাংলা ক্লাসিক সাহিত্য থেকে বেছে নেওয়া তারাপদ রায়ের আরও এক অমূল্য সৃষ্টি। তিনি এমন একজন লেখক যিনি হাস্যরসের বা কৌতুক রসের সঙ্গে তিক্ত রসের এত সুন্দর মেলবন্ধন ঘটিয়েছিলেন যে আপামোর পাঠকগণের কাছে প্রসিদ্ধি লাভ করেছিলেন। তারই লেখনী থেকে বেছে নেওয়া আজকের গল্প বিষ, যেখানে হাস্যরসও রয়েছে, তিক্ত রসও রয়েছে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনেও আমার এই চ্যানেলের গল্পগুলো শুনবার জন্য, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে গল্প দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। শুরু করছি আজকের গল্প বিষ। বাংলা গল্পের ইংরাজিতে নাম দেওয়া মোটেই উচিত নয়, তাই বাধ্য হয়েই এই গল্পের নাম দিতে হলো বিষ। না হলে গল্পটির প্রকৃত নাম হয় পয়জন। অবশ্য ইংরাজি শব্দটি বাংলা হরফে পয়জন লিখলেও চলতো, তবে শব্দটা গল্পের নাম হিসেবে চোখে ভালো লাগে না, তাই অগত্যা বিষ। বিষই বা খারাপ কি? গল্পের ভিতর যাতে কোনো অনাবশ্যক জটিলতা সৃষ্টি না হয়, তাই পয়জনের ব্যাপারটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন। পয়জন একটি জগৎ বিখ্যাত সুরভির নাম। আগেকার দিনে যেমন সুগন্ধির নামকরণের প্রস্তুতকারকেরা প্রায়ই কিছুটা কোথাও বা চূড়ান্ত রোমান্টিকতা দেখাতেন, তেমনই যেমন ইভিনিং ইন প্যারিস বা প্যারিসের সায়াহ্ন অথবা প্রগাঢ় ইন্টিমেট। এখনকার প্রচলিত বিদেশি সুরভিগুলোর নাম আর তেমন মধুর রোমান্টিক নয়, বরং উল্টো, তীব্র তীক্ষ্ণ সেই সব নাম, যেমন ব্ল্যাক উইডো, ব্রুট বা পয়জন। এসব নাম দেখে অনুমান করাই কঠিন এগুলো প্রসাধনী সামগ্রী, গন্ধদ্রব্য। কাউন্টারে আনকোড়া ক্রেতারা এসব নাম দেখে কখনো কখনো যে ভিমরি খায় না তাও নয়, আর ভরকিয়েও যায়। আপাতত এই ক্ষুদ্র গৌরচন্দ্রিকার পরে আমরা আসল কাহিনীতে সরাসরি প্রবেশ করি। স্মৃতিশেখর দত্ত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভবন বিদিত প্রতিষ্ঠানের উচ্চ স্তরের গবেষক। তার বিষয় হলো ফলিত পদার্থ বিজ্ঞান। পদার্থ, রসায়ন ও উদ্ভিদবিদ্যার সীমান্ত এলাকায় তার কলা গাছের ফলের মধ্যে তাপ লেগে যে রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা ফল পাকে, সেই প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় কিনা এই নিয়ে স্মৃতিশেখর গত 10.5 বছর গবেষণা করছেন। এই গবেষণায় যদি তিনি সফল হতে পারেন, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে পৃথিবীতে ফল উৎপাদন 2-3 হারে বেড়ে যাবে এবং সেই সঙ্গে স্মৃতিশেখর নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারেন। স্মৃতিশেখরের বয়স 44। আজ প্রায় দীর্ঘ 20 বছর তিনি মার্কিন দেশে আছেন। তিনি কলকাতারই ছেলে। কলকাতা থেকে বিদেশে গিয়েছিলেন, কিন্তু এখন আর 2-4 জন পুরনো বন্ধু বান্ধব, দূর সম্পর্কের কিছু আত্মীয় ছাড়া কলকাতায় তার আর কেউই নেই। মা বাবা উভয়েই বেশ কিছুদিন হলো বিগত হয়েছেন। থাকার মধ্যে এক দিদি আছেন, তার জমজমাট সংসার বর্ধমানে। স্মৃতিশেখর মুক্ত পুরুষ। বছর 15 আগে একবার কলকাতায় এসে বিয়ে করেছিলেন। তখন মা বাবা বেঁচে ছিলেন। কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্রী যাচাই করে গড়িয়াহাট রোডে বিশাল বাড়ি ভাড়া করে দেশাচার কালাচার পালন করে শাস্ত্রসম্মতভাবে স্মৃতিশেখর বিয়ে করেছিলেন। সুন্দরী, স্বাস্থ্যবতী, বিদুষী, সুলক্ষণা, সর্বগুণ সম্পন্ন, গৃহকর্মে নিপুণা ইত্যাদি রবিবারের খবরের কাগজে বিজ্ঞাপিত প্রার্থীর
বা পাত্রীর যা যা যোগ্যতা থাকে স্মৃতিশেখরের স্ত্রী প্রিয়ংবদার সেই সবই ছিল। তবে কিছুদিন সংসার করবার পর স্মৃতিশেখর আবিষ্কার করেছিলেন যে তার স্ত্রী আর যাই হোক না কেন প্রিয়ংবদা নন। প্রবাসে কঠোর পরিশ্রমের পর বাড়ি ফিরে সামান্য বিশ্রাম ও শান্তির সময়ে প্রায় অকারণে প্রিয়ংবদার কর্কশ ও নিষ্ঠুর বাক্যবান স্মৃতিশেখরের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। প্রিয়ংবদার রাগ হয়তো অকারণ ছিল না। মার্কিন শহরতলিতে নির্জন বন্ধ বাড়িতে নিঃসঙ্গ জীবন তাকে খিটখিটে করে তুলেছিল। এমনি শৈশব তিনি অসহিষ্ণু ছিলেন। তাছাড়া মার্কিনীদের কথা বোঝার অপারগতা এবং সেই সঙ্গে ইংরাজিতে মৌখিক কথাবার্তা চালানোর অভ্যাস না থাকায় প্রিয়ংবদা বিদেশে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিলেন। প্রথম 2-4 মাস সাহেবী জীবনধারায় চটক চমক দেখে এবং মধুচন্দ্রিমার আমেজে মোটামুটি ভালোই ছিলেন প্রিয়ংবদা, কিন্তু পরে অস্থির হয়ে পড়লেন। সেই অস্থিরতা প্রকাশিত হলো স্মৃতিশেখরের প্রতি ব্যবহার। আরও একটা কারণ এখানে উল্লেখ করা যায় বা উল্লেখ করে রাখা উচিত। অনেকদিন ওদেশে থাকার ফলে নিজের প্রতিষ্ঠানে এবং বাইরে স্মৃতিশেখরের বেশ কিছু বন্ধু বান্ধবী হয়েছিল। সাহেব মেম ভারতীয় সব রকম। প্রথম থেকেই এদের কাউকেই প্রিয়ংবদা মোটেই সহ্য করতে পারেননি। তার কেমন সন্দেহ হয়েছিল এরা সবাই তাকে করুণার চোখে দেখে, এবং সন্দেহটা ঠিকই ছিল। সবাই ভাবত স্মৃতিশেখরের মতন ব্রিলিয়ান্ট লোক কি করে এমন সঙের পুতুলের মতন শাঁখা সিঁদুর পরা মেয়ে সম্বন্ধ করে বিয়ে করে নিয়ে এলো। অবশেষে যা অনিবার্য তাই ঘটল। একদা সদ্য দেশ থেকে আসা বাঙালি ছেলে, তারও প্রিয়ংবদার মতন এক ঘরে অবস্থা। তবে তার একটা কাজ আছে, এই যা তফাৎ। অচিরেই সেই ছেলেটি আর তার প্রিয়ংবদা বৌদি খুব ঘনিষ্ঠ হয়ে গেল। সময়ে অসময়ে ছুটির দিনে সে যথাসাধ্য প্রিয়ংবদা বৌদিকে সঙ্গদান করতে লাগলো। একদিন অতিরিক্ত সঙ্গদান করবার সময় স্মৃতিশেখর হঠাৎ একটু অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। তখন স্মৃতিশেখরের মুখ দর্শন করার অবস্থা প্রিয়ংবদার ছিল না। তিনি দ্বৈতের সঙ্গে পিছনের দরজা দিয়ে বেরিয়ে এক বস্ত্রে স্বামী গৃহ ত্যাগ করেন। তারপরে প্রিয়ংবদার কোনো খোঁজ খবর স্মৃতিশেখর আর নেননি। দেশ থেকে প্রিয়ংবদার নামে কখনো 2-1টা চিঠিপত্র প্রথম দিকে এসেছে। সেগুলো প্রাপক অনুপস্থিত লিখে পরের ডাকে প্রেরকের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। মুক্ত জীবন স্মৃতিশেখরের মেনেই নিয়েছিলেন। এখানে বহু লোক একরকম জীবন যাপন করে। কিন্তু গত বছর দেশ থেকে দিদি এসেছিলেন তার কাছে বেড়াতে। স্মৃতিশেখরেরই দিদিকে একটা রিটার্ন টিকিট পাঠিয়ে দিয়েছিলেন। স্মৃতিশেখর এক মেম সাহেবের সঙ্গে তখন যুগ্ম জীবন যাপন করছিলেন। মাস 2-1-এর জন্য সেই মেম সাহেবকে তিনি অন্যত্র রাখার ব্যবস্থা করলেন। কিন্তু দিদি আসার পরেও সেই মেম সাহেব মাঝে মধ্যে আসত। রাতে থেকে যাওয়ারও চেষ্টা করত। বুদ্ধিমতী অগ্রজার দৃষ্টি এড়াতে পারল না এই ব্যাপারটা। দিদি স্মৃতিশেখরকে বললেন, ওই ক্যারল নাকি নাম মেয়েটার, ওর বয়স কত? স্মৃতিশেখর ক্যারলের এই দিকটা কখনো ভেবে দেখেনি। আমতা আমতা করে অনুমান করে বললেন, তা বোধ হয় 50-55 হবে। দিদি তাই শুনে বললেন, এ কি অলক্ষণে কথা, তাহলে তোর বয়স আমার চেয়ে বেশি। মূল মার্কিন ভূখণ্ডে এ জাতীয় কথা খুব বেশি হয় না। স্মৃতিশেখর কি আর বলবেন, চুপ করেই রইলেন। স্মৃতিশেখর কিছুক্ষণ চুপ করে থাকার পর দিদি চেপে ধরলেন, এভাবে চলবে না, এ কি অনাচার, পশুর জীবন, তুই আবার বিয়ে কর। স্মৃতিশেখর সহজে রাজি হননি। অনেক দোনামোনা করে এর তিক্ত অভিজ্ঞতার কথা দিদিকে স্মরণ করিয়ে দিয়ে অনেক কথা বললেন তিনি। তাছাড়া বয়স বাড়ার ব্যাপারটা তো রয়েছে। দিদি বললেন, তোর আর কি বয়স হয়েছে, তুই এবার দেশে আয়, এবার আর ভুল হবে না, এবার তোর যোগ্য উপযুক্ত মেয়ে দেখে রাখবো। স্মৃতিশেখর বললেন, আমি বছর খানেকের মধ্যে এখানকার পাট গুটিয়ে দেশে ফিরে যাচ্ছি।
গবেষণা ঢের হয়েছে, বয়সও বেড়ে যাচ্ছে, তখন দেশে ফিরে গিয়ে আবার বিয়ে করার কথা ভাবা যাবে। স্মৃতিশেখর ভেবে দেখেছেন গত কয়েক বছর ধরে তার গবেষণা প্রায়ই একই জায়গায় ঠেকে রয়েছে। হঠাৎ নতুন করে আর কিছু হবার সম্ভাবনা কম। হাতে যে পরিমাণ ডলার জমে আছে, তাছাড়া বাড়ি গাড়ি বেচে যা পাওয়া যাবে ভারতীয় টাকায়, তার পরিমাণ অকল্পনীয়। সে টাকায় কলকাতায় সবচেয়ে ভালো ফ্ল্যাট কিনে ব্যাংকে টাকা জমা রেখে তার সুদে একটা জীবন চমৎকার কেটে যাবে। সেই চমৎকার জীবন কাটানোর জন্য অবশেষে স্মৃতিশেখর দেশে ফিরে এসেছে। আগেই দক্ষিণ কলকাতায় একটা ফ্ল্যাট বায়না করে রেখেছিলেন এক বন্ধুর মারফত। এখন ফিরে এসে টাকা পয়সা মিটিয়ে ফার্নিচার কিনে সাজিয়ে গুছিয়ে সেই ফ্ল্যাটেই উঠেছে। অতঃপর দিদির বুদ্ধিমতো ও পছন্দ মতো একটা বয়স্ক পাত্রীও সংগ্রহ হয়েছে। বছর 40 বয়স হবে হিমানি নামে ওই পাত্রীটি। বিবাহর ব্যাপারে হিমানির অভিজ্ঞতা বিস্তর। বছর 2 আগে ডিভোর্স হয়েছে স্বামীর সঙ্গে। তার আগে একবার বিধবা হয়েছিলেন। তবে প্রথম বিয়েটার কথা সবাই জানে না। স্মৃতিশেখরের দিদিও জানেন না। তিনি খবরের কাগজে উদার মতাবলম্বী সংস্কার মুক্ত পাত্র চাই, পাত্র নিজেও যোগাযোগ করিতে পারেন এই বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন। হিমানি গায়ে গতরে শক্ত সমর্থা আটো সাটো মেয়ে মানুষ। একটি সওদাগরি দপ্তরে ব্যক্তিগত সচিবের কাজ করেন। বহুদর্শী রমণী এবং একটু দুশ্চরিত্রা, সেটা অবশ্য হিমানি মনে করেন তার চাকরির অঙ্গ। স্মৃতিশেখর জাতীয় ব্যক্তি সম্পর্কে হিমানির অল্প বিস্তর অভিজ্ঞতা আছে। তার অফিসেও উপরওয়ালাদের মধ্যে 2-1 বিলেত ফেরত গবেষক, তার মধ্যে একজন রীতিমতো লম্পট। হিমানি তাকেও কখনো কখনো সাহচর্য দিয়েছেন। এই হিমানি দেবীর সঙ্গে স্মৃতিশেখর দত্তের বিয়ে আজ দুপুরেই রেজিস্ট্রি হয়েছে। নিতান্ত সাদাসিধে ভাবে আজ স্মৃতিশেখরের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে বিবাহর রজনী তথা ফুলসজ্জা পালিত হচ্ছে। স্মৃতিশেখরের দিদি জামাইবাবু ভাগ্নে ভাগ্নিরা দিনের বেলায় এসেছিল। তারা সন্ধ্যায় সন্ধ্যায় বর্ধমান ফিরে গেছে। হিমানির অফিসের কেউ কেউ আর এই ছোট ভাই এসেছিল। স্মৃতিশেখর নিজে থেকে কাউকে বলেনি। নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে হিমানির লোকেরাও কিছু আগে বিদায় নিয়েছে। শূন্য ফ্ল্যাটে এখন শুধু হিমানি আর স্মৃতিশেখর। স্মৃতিশেখর বহুদিন মার্কিন দেশে থাকলেও সাধারণত মদ্যপান করেন না। বিমানবন্দরে সস্তায় কেনা এক বোতল কনিয়াক ছিল তার কাছে সম্পূর্ণ অটুট। আজ এই মধুর সন্ধ্যায় তিনি সেই পানীয় বোতল খুলে বসলেন। দেখা গেল সুপানীয়ে হিমানির অরুচি নেই। শৌখিন জাফরিটার ফিকে নীল বিলিতি কাঁচের গেলাসে বরফ পুঁচি দিয়ে সোনালি কানিয়াক খেতে খেতে খুবই অন্তরঙ্গ ও ঘনিষ্ঠ হয়ে পড়লেন স্মৃতিশেখর ও হিমানি। অনেক গোপন অন্তরঙ্গ কথাবার্তা হলো তাদের মধ্যে। দুজনেই কিঞ্চিত বেশি মদ্যপান করে ফেললেন। স্মৃতিশেখর তার দুঃখময় প্রাক্তন দাম্পত্য জীবনের কাহিনী করুণ ভাষায় ব্যাখ্যা করলেন। সে গল্প শুনে হিমানির চোখে জল এলো। বিশেষ করে মত্ত স্মৃতিশেখর যখন বললেন এবারে যদি তার দাম্পত্য জীবন সুখের না হয় তিনি আত্মহত্যা করবেন, এবং এই বলে সত্যিই যখন স্মৃতিশেখর হিমানিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, কিছুটা আবেগের আতিশয্যে, কিছুটা কনিয়াকের প্রভাবে হিমানি কেমন গোলমাল হয়ে পড়লেন। কথায় কথায় হিমানি তার প্রাক্তন 2 পতিদেবের গল্প এবং কখনো কখনো অল্প স্বল্প নৈতিক পদস্খলনের কাহিনী স্মৃতিশেখরকে শোনালেন। কিন্তু স্মৃতিশেখর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার এই গল্প শুনতে শুনতে কখন সে স্মৃতিশেখর ঘুমিয়ে পড়েছেন। মধু যামিনীতে সহধর্মিণীকে উপহার দেওয়ার জন্য পয়জেন নামক মহার্ঘ সুরভি সেও বিমানবন্দরের ডিউটি ফ্রি শপ থেকে কেনা। এক শিশি বালিশের পাশে নিচে রেখেছিলেন স্মৃতিশেখর। স্মৃতিশেখরের মাথার চাপে সেই সুদৃশ্য মসৃণ শিশিটা বালিশের নিচ থেকে বেরিয়ে এসেছে। বালিশের ওপর স্মৃতিশেখরের মাথাটা ঠিক করে দিতে গিয়ে হঠাৎ শিশিটা, বিশেষ করে শিশিটার নামের দিকে হিমানির চোখ পড়ল। এই নামের কোনো সুরভি আছে হিমানি তা জানেন না,
মুহূর্তের মধ্যে মত্ত হিমানি ধরে নিলেন স্মৃতিশেখর আত্মহত্যার জন্য সদাই প্রস্তুত। মাতাল অবস্থাতেই তিনি ভাবতে লাগলেন, আমার প্রাক্তন জীবনের, সেই সঙ্গে চরিত্রের দোষের যেসব কথা বলে ফেললাম, ঘুম থেকে উঠে সেই সব মনে পড়লে স্মৃতিশেখর হয়তো তখনই এই পয়জন খেয়ে সুইসাইড করবে। কনিয়াকের বোতলে তখনও কিঞ্চিত অবশিষ্ট ছিল। দুশ্চিন্তা করতে করতে বোতল থেকে সরাসরি ঢকঢক করে পান করতে লাগলেন হিমানি। অবশেষে তার ভাবনা চিন্তায় কেমন এলোমেলো হয়ে গেল। টলতে টলতে উঠে দাঁড়িয়ে একবার বাথরুম থেকে ঘুরে এসে একটা ভয়াবহ সিদ্ধান্ত নিলেন হিমানি। মরতে যদি হয় আমিই মরব। আমার এই অপবিত্র নারী দেহ থাকা না থাকা সমান। স্মৃতিশেখরের মতন ভালো লোকটাকে মরতে দেওয়া যায় না। মাতালের যেমন চিন্তা তেমন কাজ। মুহূর্তের মধ্যে বালিশের পাশে হাত দিয়ে পয়জনের শিশিটা তুলে নিয়ে একটু কষ্ট করে ছিপিটা খুলে পুরো শিশিটা নিজের গলার মধ্যে ঢেলে দিলেন হিমান, এবং সঙ্গে সঙ্গে এক আর্ত চেঁচানি বেরিয়ে এলো তার গলা দিয়ে। ওই আর্তনাদে স্মৃতিশেখরের নেশা কেটে গেল। তিনি ধরফর করে উঠে বললেন, দেখতে পেলেন মেঝেতে শূন্য পয়জনের শিশি গড়াগড়ি যাচ্ছে, আর মহামূল্য সুরভি হিমানির ঠোঁটের কষ পেয়ে গড়াচ্ছে। মুখ দিয়ে কেমন গাঁজলা বেরোচ্ছে। স্মৃতিশেখর বুদ্ধিমান লোক, একটু সময় লাগলো ব্যাপারটা অনুধাবন করতে। তারপর হিমানির গলায় আঙুল দিয়ে বমি করাতে লাগলেন। হিমানির মুখ থেকে দর দর করে বেরিয়ে বিশ্ববিখ্যাত সুরভির গন্ধে আমোদিত হয়ে উঠল ফ্ল্যাট গৃহ। সেই মধুজামিনীর ফুলশয্যা কক্ষে যদি আড়ি পাতা যেত তাহলে দেখা যেত আদো ঘুম আদো জাগরণে মদিরাময় স্মৃতিশেখর আর সুরভি স্নাত হিমানি পরস্পরের বক্ষলগ্ন হয়ে কি সব অস্ফুট কথা বলছেন। সারা ঘরে ভুর ভুর করে বেরোচ্ছে ভুবন মোহিনী সৌরভ।